মেঘলা আকাশে মেঘেদের আনাগোনা। বৃষ্টি নামবে মনে হচ্ছে। বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির ন্যায় তাকিয়ে আছি আকাশের পানে। তবে আমায় হতাশ করে বৃষ্টি তো এলোই না। উল্টো রোদ উঠে গেল। আকাশ সূর্যের তাপে জল জল করছে। মাসখানেক সময় চোখের পলকে কিভাবে যে কেটে গেছে আমি নিজেও জানি না। এই তো সেদিন আমি মেডিকেলে চান্স পাওয়ার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছিলাম। আর আজ আমি মেডিকেলের স্টুডেন্ট। আমি আমার স্বপ্নের দিকে আরো এক ধাপ এগিয়ে যেতে পেরেছি। কঠিন ধাপগুলোই পেরোনো শেষ। যদিও এখনো অনেক কঠিন সময় সামনে আসবে। বিশেষ করে মেডিকেলের পড়া। এখন ভালোয় ভালোয় স্বপ্ন পূরণ করতে পারলেই হলো। আমার স্বপ্নের পথ পাড়ি দেওয়ায় সঙ্গী হিসেবে আদ্র ভাই না থাকলে হয়তো আমি এতদূর আসতে পারতাম না। মানুষটা আমার পাশে ছিল বলেই আমি এতদূর আসতে পেরেছি। বাড়িতে বিয়ের ধুম পড়েছে। ঈশিতা আপুর বিয়ে, তাও তার ভালোবাসার মানুষটার সাথে। খুশির আমেজ মেতে উঠেছে আমাদের পুরো বাড়ি। ঈশিতা আপু অনেক আগে থেকেই শিহাব ভাইয়াকে পছন্দ করত, কিন্তু সিনিয়র হওয়ায় কখনো বলতে পারেনি। সেদিন হুট করেই শিহাব ভাই তার পুরো পরিবার নিয়ে হাজির হয়। আমরা সবাই চমকে গিয়েছিলাম। ওনারা কিছু না জানিয়ে এসেছিলেন। ঈশিতা আপু তখন ভার্সিটিতে ছিল। আম্মু, বড় আম্মু মিলে তাদের আপ্যায়ন করেছিল। ভাবি কল দিয়ে আব্বু, বড় আব্বুকে আসতে বলল। কিছুক্ষণের মাঝে তারা চলেও এলো। ড্রয়িং রুমে বসে সবাই কথা বলছে। তার ফাঁকে আমি চলে গেলাম ঈশিতা আপুকে কল দিতে। হঠাৎ খেয়াল হলো ঈশিতা আপুর কয়েকদিন যাবৎ মন খারাপ। মন মরা আছে সব সময়। কিছুদিন যাবৎ বেচারির মন খারাপ। আমাদের সাথে আড্ডা দিতেও আসে না। ঘরের কোণে পড়ে থাকে সব সময়। আচ্ছা শিহাব ভাই রিলেটেড কিছু হয়নি তো? তাহলে তো আপুকে জানানো যাবে না। এসে চমকে যাবে। আপুর চমকে যাওয়া মুখশ্রী দেখার অপেক্ষায় আছি। ঘণ্টা খানেকের মাঝে ঈশিতা আপু চলে এলো। এসে কোনো দিকে না তাকিয়ে সোজা ওপরে চলে গেল। শিহাব ভাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল আপুর যাওয়ার পানে। বড় আম্মু আমায় পাঠালেন ঈশিতা আপুকে নিয়ে আসতে। ঈশিতা আপুর রুমে যেয়ে দেখি বেচারি মন খারাপ করে বিছানায় সাথে হেলান দিয়ে বসে আছে। এর আবার কি হলো? ছুটে গেলাম আপুর কাছে। হন্তদন্ত হয়ে শুধালাম, কি হয়েছে আপু? কেউ কিছু বলেছে? ঈশিতা আপু দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর বলল, কিছু হয়নি সোনা। ভার্সিটি থেকে এসে ক্লান্ত লাগছে তাই আর কি। তুই হঠাৎ আমার রুমে? বড় আম্মু পাঠিয়েছে। নিচের পাত্র পক্ষ এসেছে তোমায় দেখতে। বড় আম্মু তোমায় রেডি হয়ে নিচে যেতে বলেছে। ঈশিতা আপুর মুখটা শুকিয়ে গেল। উল্টো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না। উঠে দাঁড়িয়ে শুকনো মুখে বলল, তুই বস, আমি রেডি হয়ে আসছি। আপুর মুখখানা শুকিয়ে গেছে। আচ্ছা শিহাব ভাইয়ার সাথে কিছু হয়েছে কি? কে জানে। চোখগুলো কেমন ফোলা ফোলা। দেখে মনে হচ্ছে কান্না করেছে বা ঘুমায়নি। আমার হাসি খুশি আপুটার কি হলো? হঠাৎ এমন চুপচাপ হয়ে গেল যে। কিন্তু অবাক করা বিষয় হলো আপু কিছু না বলে এক কথায় রেডি হতে চলে গেল, কারণ কি? আমার ভাবানার মাঝে ঈশিতা আপু রেডি হয়ে বের হয়ে এসেছে। মিষ্টি কালার শাড়ি পরেছে। শাড়িতে আপুকে মিষ্টি রমণী লাগছে। অল্প প্রসাধনীর ছোঁয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল। মুখ ফসকে বেরিয়ে এলো, মাশাল্লাহ আপু তোমাকে ভীষণ সুন্দর লাগছে। শিহাব ভাই নিষ্কাত তোমাকে দেখে ক্রাশ খাবে। ঈশিতা আপু চমকে পিছনে তাকালো। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, কার নাম বললি? জিভে কামড় দিলাম। কি করলাম আমি? ইচ্ছে করছে নিজের মাথায় নিজেই চাপড় দেই। রোদ তুইও না, যাচ্ছে তাই একটা। কোনো মতে সামাল দিতে বললাম। নিচে যেই ভাইয়াটা তোমার জন্য বসে আছে তার কথা বললাম। ও আচ্ছা। ঈশিতা আপু ফের সাজায় মন দিল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। কিন্তু আপু এত চুপচাপ কেন? এর মাঝে নিচ থেকে ডাকেলো। আমি ঈশিতা আপুকে নিয়ে সবার মাঝে বসিয়ে দিয়ে আপুর পাশে দাঁড়িয়ে রইলাম। ঈশিতা আপু মাথা নিচু করে বসে আছে। একবারের জন্যও মুখ তুলে সামনের দিকে তাকাচ্ছে না। অপর দিকে ভাইয়া চাতক পাখির ন্যায় চেয়ে আছে আপুর দিকে। শিহাব ভাইয়ার মা আপুকে কিছু কথা জিজ্ঞেস করল। আপু ভদ্র মেয়ের মতো সবগুলোর উত্তর করল। শিহাব ভাইয়ার পাশে বসা মেয়েটা বলে উঠল, ভাবি একবার অন্তত ভাইয়ার দিকে তাকান। নাকি আমার ভাইকে পছন্দ হয়নি? এবার আপু মুখ তুলে তাকালো। তাকিয়ে বেচারি রিয়েকশন দিতে যেন ভুলে গেছে। থ হয়ে গেল। আচমকা বলে উঠল, বড় আব্বু আমি এই বিয়ে করতে পারবো না। তুমি ওনাদের চলে যেতে বলো। কথাগুলো বলে গট গট পায়ে সিঁড়ি বেয়ে ওপর চলে গেল। আমরা সবাই হতবাক আপুর কাণ্ডে। কি হলো কিছুই বুঝলাম না। সব যেন আমাদের মাথার ওপর দিয়ে গেল।
বড় আব্বু ব্যাপারটা সামাল দিতে বলল। একটু আগে ভার্সিটি থেকে এসেছে তো, তাই হয়তো উল্টোপাল্টা বলেছে। আপনারা কিছু মনে করবেন না প্লিজ। শিহাব ভাইয়ার আম্মু বলল। না ভাইজান, আমরা কিছু মনে করিনি। শিহাব ভাইয়া উসখুস করছে। কিছু হয়তো বলতে চাইছেন, কিন্তু সবার সামনে বলতে পারছেন না। অবশেষে সাহস জুগিয়ে বলেই ফেলল। আঙ্কেল, আপনি অনুমতি দিলে আমি ঈশিতার সাথে কথা বলতে চাই। বেশি না, জাস্ট কয়েক মিনিট। বড় আব্বু আর আব্বু দুজন চোখে চোখে কথা বলল। অতঃপর আমায় বলল, রোদমা, শিহাব বাবাকে ঈশিতার রুমে নিয়ে যাও। বড় আব্বুর কথায় সাইড জানিয়ে শিহাব ভাইয়াকে ঈশিতা আপুর রুমের সামনে নিয়ে এলাম। রুমে উকি দিয়ে দেখি ঈশিতা আপুর আগে ফুসফুস করছে। ভাইয়াকে বললাম, আপনার সে ভিতরেই আছে। বেস্ট অফ লাক। শিহাব ভাইয়া টেনশনের মাঝেও হেসে দিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দোয়া করো যেন বেঁচে ফিরতে পারি। তোমার বোনের যে রাগ আমায় ভস্ম না করলেই হলো। দুজন একসাথে হেসে দিলাম। শিহাব ভাই ভিতরে ঢুকল। চলে আসতে নিব এমন সময় কোথা থেকে টপকালো এভা রানী। এসেই উকি ঝুঁকি দিতে লাগলো আপুর রুমে। কিরে, তুই এখানে কি করছিস? রুমে উকি ঝুঁকি দিচ্ছিস কেন? আরে দেখতে থাক কি হয়। আমার মনে হচ্ছে ঈশিতা আপু আর ভাইয়ার মাঝে কিছু একটা হয়েছে। না হলে আপু এভাবে রিয়েক্ট করতো না। তুই চুপচাপ কাহিনী দেখতে থাক। দরজার ফাঁকা দিয়ে উকি দিলাম দুজন। ঈশিতা আপু বসে আছে নিচের দিকে তাকিয়ে। কাউকে নিজের সামনে দেখে চোখ তুলে তাকালো। শিহাব ভাইয়াকে দেখে মেজাজ আরো খারাপ হলো। এক ঝটকায় বসা থেকে দাঁড়িয়ে গেল। চিল্লিয়ে বলে উঠল, আপনি এখানে কি করছেন? এখনো যাননি কেন? আমার রুমে কেন আসছেন? চলে যান আমার সামনে থেকে। শিহাব ভাইয়া শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আমার অপরাধ? আমি জানি না। আমার অপরাধ না জানা অবধি আমি যাচ্ছি না। তাহলে আমি চলে যাচ্ছি। ঈশিতা আপু ব্যালকনিতে যেতে নিলে শিহাব ভাইয়া হাত ধরে আটকে দিল। কি সমস্যা? ইগনোর করছো কেন? আমি কি করেছি? কিছু তো বলবে নাকি? না বললে বুঝবো কি করে ইয়ার? আপনি সত্যিই জানেন না কি করেছেন? জানলে কি তোমায় জিজ্ঞেস করতাম? আপনার জানা লাগবে না। মুইদিন যাকে জড়িয়ে ধরেছিলেন, যাকে নিয়ে ঘুরছিলেন তার কাছেই যান। আমার কাছে কি? ঈশিতা আপুর অভিমান মিশ্রিত কণ্ঠ। শিহাব ভাইয়া সময় নিয়ে কিছু ভাবল। হঠাৎ করে উচ্চ শব্দে হেসে দিল। ভাইয়াকে হাসতে দেখে অবাক হলাম। ঈশিতা আপু কোমরে হাত গুজে বলল, পাগল হলেন নাকি মিস্টার? পাগল আমি না, তুমি পাগলই হয়েছ। মানে? শিহাব ভাইয়া ঈশিতা আপুর মাথায় টোকা দিয়ে বলল, বোকা মেয়ে, ওটা আমার ছোট বোন ছিল। কি? কি নাজি? ও এতদিন মামার বাড়িতে ছিল। হুট করে ভার্সিটিতে এসেছে আমায় সারপ্রাইজ দিতে। হঠাৎ বোনকে দেখে খুশিতে জড়িয়ে ধরেছিলাম। ও ক্যাম্পাস দেখতে চেয়েছিল, তাই ওকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। ঈশিতা আপু ভেঙচি কেটে বলল, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে নিচে চলো। মোমায় হাতে নাতে প্রমাণ দিচ্ছি। ঈশিতা আপু একটু থমকালো। ডোক গিলে বলল, তো আমি কি করব? আপনি এখান থেকে জানতো। শিহাব ভাইয়া আচমকা ঝুঁকে গেল। ফিসফিসিয়ে বলল, কিভাবে যাই বলো? এই বোকা মেয়েটা যে আমায় তার বন্ধুত্বের বাঁধনে বেঁধে ফেলেছে চির জীবনের জন্য। এখন তো তাকে ছেড়ে যেতেও পারবো না। না গেলে থেকে যান। অকস্মাৎ শিহাব ভাইয়া হাঁটু গেড়ে বসে পড়ল। হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার সারা জীবনের সঙ্গী হবে। বন্ধু হয়ে পাশে রবে চিরকাল। কথা দিচ্ছি তোমায় আগলে রাখবো। ঈশিতা আপুর লাজুক ভঙ্গিতে ভাইয়ার হাতে হাতে রেখে, হ্যাঁ, বলল। শিহাব ভাইয়া উঠে দাঁড়ালো। আপুকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি। আপুও লাজুক ভঙ্গিতে বলল, আমিও। ওদের দুজনের কাহিনী দেখে শিহরিত হচ্ছি আমি আর ইভা। ভালোবাসা দেখতেও সুন্দর লাগে। অবশেষে ওদের মিল দেখে শান্তি লাগছে। ঈশিতা আপুর মিষ্টি একটা মেয়ে। আপুকে মন খারাপে মানায় না। মাঝে ইভা আফসোসের সুরে বলে উঠল, সবারই প্রেম হচ্ছে, বিয়ে হচ্ছে। আমার খালি পরীক্ষা হচ্ছে। আর কত পরীক্ষা দিব আমি? আমার কি বিয়ে হবে না? ভাবুক কণ্ঠে বললাম, আমার মনে হয় তোর কপালে বিয়ে নাই বনু। এমন কথা বলিস না ইয়ার। জামাই ছাড়া আমার কি হবে? ইভাকে খেপাতে ভালোই লাগে। একটু পরেই ডাক পড়ল নিচে। শিহাব ভাইয়ারা চলে যাচ্ছেন। এরপরের ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটল যা বলার বাহিরে। দুদিনের মাথায় ঈশিতা আপুর বিয়েটা ডেট ফিক্স হলো। আগামী শুক্রবার ঈশিতা আপু আর শিহাব ভাইয়ার বিয়ে। ইদানিং ঈশিতা আপুকে খুঁজেই পাওয়া যায় না, সারাদিন ফোনে ব্যস্ত তিনি। আমাদের যেন তার চোখে পড়ে না। ইভা, রোশনি আর আমি মিলে আমার রুমে গল্প করছি। এমন সময় পাশে রাখা ফোন বেজে উঠল।
আদ্র সাহেবের কল। ওনার নামটা দেখেই ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। ইভা দীর্ঘশ্বাস ফেল বলল, রোশনি চল চলে যাই। এক বোন বিয়ে ঠিক হতে আমাদের ভুল গেছে। আরেকজন বরের ফোন পেয়ে আমাদের পাত্তাই দিচ্ছে না। তোর, আমার আর কি, দুজনই সিঙ্গেল। চল গলাগলি বেঁধে কাঁদতে বসি। দুজন বক বক করতে করতে চলে গেল। ফোন রিসিভ করে পা বাড়ালাম ব্যালকনিতে। আদ্র ভাইয়ের প্রথম কথা, মিস করছিলাম তোকে। রসিকতা করে বলে উঠলাম, কি ব্যাপার মিস্টার, ইদানিং বড্ড প্রেম প্রেম গন্ধ আসছে। কাহিনী কি? রৌদ্রময়ীর প্রেমে তো সেই কবে পড়েছি। এখন সেই অনলে দগ্ধ হচ্ছি প্রতিনিয়ত। তবুও নিষ্ঠুর রৌদ্রময়ী একটু দয়া দেখাচ্ছে না। কি বললে? আমি নিষ্ঠুর? বাড়ি এসো মজা দেখাচ্ছি। এভাবে হুমকি না দিয়ে মিষ্টি করেও তো বলতে পারিস যে ওগো শুনছ, তোমার জন্য অপেক্ষা করছি, ছুটে চলে এসো। তাহলে এক নিমিষেই চলে আসতাম। আমাকে কি তোমার বাংলা সিনেমার বউ মনে হয়? ও গো, কি গো? হ্যাঁ গো বলবো। তুই তো নিষ্ঠুর রমণী। আমি কল না দিলে একটু মনেও করিস না। মিস তো দূরের কথা, মুখে বললেই কি মিস করা হয়? না বলে মিস করা যায় না বুঝি? যায়। তবে বললে বেশি খুশি হতাম। মিস্টার আদ্র, আমি যদি বলি আমি তোমাকে প্রতি ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডই তোমায় মিস করি তাহলে কি করবে? ইসস কি সোনালি রৌদ্রময়ী, আমি তো খুশিতে পাগল হয়ে যাব। এখন তো আমার এক ছুটে তোর কাছে চলে আসতে ইচ্ছে করছে। তাহলে চলে এসো। সেকেন্ড সময় আদ্র ভারী চুপ করে রইল। অতঃপর বলল, পিছনে ঘোর। ওনার কথায় হুট করে ঘুরে গেলাম। ঘোড়া মাত্রই চমকে উঠলাম। আমার সামনে স্বয়ং আদ্র ভাই দাঁড়িয়ে আছে। নিজের চোখকে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস্য কণ্ঠে জিজ্ঞেস করলাম, তুমি এখানে? তুই তো আসতে বললি। আমি তো ওটা কথার কথা বলেছি। তাহলে কি আমি চলে যাব? তড়িৎ গতিতে বলে উঠলাম, না, না, আমি সেটা বলিনি। হঠাৎ এলে তাই জিজ্ঞেস করলাম। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম নিষ্ঠুর রৌদ্রময়ী তো আমায় আসতে বলবে না, আমি সেধে সেধে দেখা দিয়ে আসি। আদ্র ভাইয়ের কথায় অভিমান হলো। উল্টো দিকে ঘুরে বললাম, আমি যেহেতু এতই নিষ্ঠুর তাহলে আমার কাছে এসেছো কেন? যে ভালো তার কাছে যাও। আদ্র ভাই মুচকি হাসল। অতঃপর আমায় আলিঙ্গনে আবদ্ধ করে মিহি কণ্ঠে বলল, কি করব বল? এক দশক যেই রৌদ্রময়ীর মায়া কাটিয়ে উঠতে পারিনি, তোর এক কথায় তাকে ছেড়ে যায় কিভাবে? রৌদ্রময়ী এখন আমার অস্তিত্বের সাথে মিশে গেছে। আমি নিজেকে ভুলতে পারি তবুও আমার রৌদ্রময়ীকে না। কোনো জবাব দিলাম না, চুপ করেই রইলাম। একটু বাদে প্রশ্ন করে বসলাম, আচ্ছা আমি কি সত্যিই নিষ্ঠুর? আদ্র ভাই ঘাড়ে থুতনি রেখে বলল, আমার বোকার রানী, আমি মজা করে বলেছি। সিরিয়াসলি নিচ্ছিস কেন? ব্যস্ত শহরের ব্যস্ততায় মগ্ন প্রতিটা মানুষ। ব্যস্ততার যেন শেষ নেই। বিগত কয়েক দিন যাবৎ ঈশিতা আপুর বিয়ের ব্যস্ততায় কাটছে সবার দিন। এত তাড়াতাড়ি বিয়ের ডেট ঠিক হওয়ায় সবাইকে খাটতে হচ্ছে। পুরো বাড়ি ভর্তি কাজিন মহল। সবার মাঝে একজন মিসিং, সে হলো ইভান ভাই। ওনার দেখা পাওয়া যায় না বললেই চলে। ভাইয়াকে ফোন দিলে রিসিভ করে বলবে হয়তো ব্যস্ত আছে, নয়তো ফোন রিসিভ হবে না। দেশ ছাড়ার পর মানুষটা আরও বদলে গেছে। কারোর সাথেই তার তেমন যোগাযোগ নেই। সেদিন ঈশিতা আপু ভিডিও কলে অনেক জোরাজুরি করছিল দেশে আসার জন্য। ইভান ভাই সামান্য ঠোঁট এলিয়ে হেসে বলেছিল, সরি রে, কাজের অনেক প্রেশার, আসতে পারবো না। ঈশিতা আপু মুখ ভার করে বলল, বুঝেছি, আমি তো তোমার নিজের বোন না, তাই না? আমায় বিয়েতে আসববে কেন? ইভা কি একাই আমার বোন? তোরা বাকিরাও তো আমার বোন। আমি তোদের কখনো আলাদা নজরে দেখিনি। তোরা সবাই সমান আমার কাছে। তবে বিশ্বাস কর, সত্যিই কাজের চাপ অনেক বেশি। চিন্তা নেই, দেখবি কোনো একদিন হুট করে এসে চমকে দিব তোদের। সেই অপেক্ষায় আমরা সবাই বসে আছি। হই হুল্লোড়ে কেটে যাচ্ছে সময়। শপিং মলে ঘুরঘুর করছি সবাই। যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা নিচ্ছে। এদিকে আমার কিছুই পছন্দ হচ্ছে না। মুখ ভার হয়ে এলো। সবার শপিং প্রায় শেষ। আর এদিকে আমি একটা ড্রেসও পছন্দ করতে পারিনি। ঈশিতা আপু শেষমেশ বিরক্ত হয়ে বলল, তুই কি আমার বিয়েতে অ্যাটেন্ড করবি না ভেবেছিস? তোমার এমন মনে হলো কেন? সবার কেনা শেষ আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। এত এত কালেকশন, একটাও পছন্দ হচ্ছে না। মাথার দুদিকে নাড়িয়ে নাকচ করলাম। ঈশিতা আপুও মুখ ভার করল। তার মুখ ভার দেখে পাশ থেকে শিহাব ভাইয়া বলে উঠল, রোদ বোন, আমার কিছু তো একটা নিবে নাকি? দেখো তোমার বোনের ও মন খারাপ হয়ে গেছে।
এভাবে দুজনে মন খারাপ করে বসে থাকলে হবে। বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে। জীবনে বিয়ে একবারই করব। এতেও যদি বউ মুখ ভার করে বসে থাকে তাহলে কি আমার ভালো লাগবে? তুমিই বলো। আমার জন্য খামোখা আপুর মন খারাপ হয়ে গেল। কিন্তু আমারই বাকি করার। পছন্দ না হলে নিব কিভাবে? সবচেয়ে বড় কথা পছন্দটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো শপিংয়ে সবাই এলেও আদ্র ভাই আসেনি। ওনার নাকি জরুরি মিটিং পড়ে গেছে। কথাটা শুনেই মন খারাপ হয়ে গিয়েছে। এখন কিছুই ভালো লাগছে না। সব কেমন বিষাদ বিষাদ লাগছে। হুট করে মনে হলো এই মানুষ আমার হৃদয় জুড়ে বিচরণ করছে। ওনাকে ছাড়া কিছু ভালো লাগছে না। সব কেমন বিষাদময়। আশেপাশে সবাই আছে তাও যেন কেউ নেই। আদ্র ভাই গোটা মানুষটা আমায় জ্বালিয়ে মাতারা চিহ্ন রয়েছে ইদানিং। ওনাকে ছাড়া কিছুই ভালো লাগে না। ইচ্ছে করে সারাদিন ওনাকে চোখের সামনে বসিয়ে রাখি। উনি আমার সামনে বসে থাকবে আর আমি খুঁটিয়ে খুঁটিয়ে মানুষটাকে দেখব। ততক্ষণ অবধি দেখব যতক্ষণ না আমার তাকে দেখার তৃষ্ণা মিটবে। নিজের ভাবনায় নিজেই চমকালাম। এমন ভাবনার কারণ কি? শুনেছি মানুষ প্রেমে পড়লে তার ভালোবাসার মানুষটাকে সারাদিন দেখতে চায়, তার সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে চায়। আমার অবস্থাও এখন তেমনই। তবে কি আমি আদ্র ভাইকে ভালোবাসতে শুরু করেছি? নাকি অন্য কিছু? মাথা হ্যাং হয়ে আসছে। কিছুই ভালো লাগছে না। শাড়ির দোকানে ঢুকেছে সবাই মিলে। আম্মু, বড় আম্মু, মেজো আম্মু, ছোট আম্মু, ঈশিতা আপু, প্রিয়ম ভাবি সবাই যে যার পছন্দ মতো শাড়ি দেখছে। এদিকে আমি এক কোণে বসে রয়েছি মুখ ভার করে। রোশনি এসে বলল, আপু চলো তুমি আর আমি ঘুরে আসি। এখানে আমাদের কোনো কাজ নেই। বসে বসে বোর ফিল হচ্ছি, তার চেয়ে বেটার একটু ঘুরে আসি। রোশনি, আমি শাড়ির দোকান থেকে বেরিয়ে এদিক সেদিকে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ ঘুরে আপুদের কাছে চলে এলাম। এসেই আমি চমকে উঠলাম। আদ্র ভাই এসেছে। টুলে বসে মোবাইল টিপছে। আমায় আসতে দেখে না তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি? ভালো লাগছিল না তাই একটু হেঁটে আসলাম। আদ্র ভাই পকেট ফোন পুড়ে উঠে দাঁড়ালো। ভ্রুকুচকে বলল, তুই নাকি কিছুই কিনিসনি? মুখ ভার করে বললাম, কিছুই পছন্দ হচ্ছে না। এতে আমার কি করার আছে বলো? ঈশিতা আপু অভিযোগের স্বরে বলল, আদ্র ভাই দেখো তোমার বউয়ের দাম বেড়েছে। সবার কেনা প্রায় শেষের দিকে আর এখনো কিছুই পছন্দ করেনি। ওর নাকি কিছুই ভালো লাগছে না। আদ্র ভাই একবার হাত ঘড়ি দেখল। অতঃপর এগিয়ে এসে আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি দেখছি। তুই তোর বিয়ের কেনাকাটা কর, আমার বউয়েরটা আমি দেখে নিচ্ছি। কথাটা বলে গটগট পায়ে আমাকে নিয়ে বেরিয়ে এলো সেই দোকান থেকে। আমিও কাঙ্ক্ষিত মানুষটাকে পেয়ে ওনার বাহু জড়িয়ে ধরলাম। আদ্র ভাই সোজা এগিয়ে গিয়ে প্রথমে ঢুকলো গাউনের দোকানে। আমায় নিয়ে খেতে খেতে বিভিন্ন গাউন দেখছে। দেখা শেষ হলে দুটো গাউন হাতে ধরিয়ে দিয়ে বলল, যা ট্রায়াল দিয়ে আয়। আমি করুণ চোখে তাকালাম ওনার দিকে। উনি তাড়া দিয়ে বলল, ওভাবে তাকিয়ে লাভ নেই। যেটা বলছি সেটা কর। বিয়েতে সবাই নতুন নতুন ড্রেস পরে ঘুরবে আর আমার বউ মুখ লটকে বসে থাকবে, সেটা তো হবে না। কথা না বাড়িয়ে ট্রায়াল দিতে চলে গেলাম। প্রথম গাউনটা যেমন তেমন, পরেরটা সুন্দর, সেটাই নেওয়া হলো। লেহেঙ্গার পুরো দোকান ঘুরে আদ্র ভাই একটা লেহেঙ্গা চুজ করলো। একবার দেখে বলল, এটাই ফাইনাল, কি বলিস? সত্যি বলতে উনি যে কোন চিপা চাপা কোনা থেকে খুঁজে আনছেন কে জানে। এই দোকানে আমি একটু আগেও এসেছি, তবে এটা দেখিনি। সত্যি বলতে আমি খুঁজিনি, তাই হয়তো পাইনি। লেহেঙ্গাটা দেখতেও বেশ সুন্দর। আধা ঘন্টার মাঝে আমাদের শপিং শেষ। আপুদের কাছে ফিরে আসতেই ঈশিতা আপু জিজ্ঞেস করল, হলো তোমাদের শপিং? হবে না কেন? আলবাদ হয়েছে। তোরা আমার বউকে পাত্তা দিসনি, তাই বেচারি কিছুই কিনতে পারেনি। সব দোষ তোদের। বাহ কি সুন্দর। এখন সব দোষ আমাদের হয়ে গেল। তা দেখি কি কিনে উদ্ধার করে ফেলেছ। তোকে দেখাবো কেন? তুই নিজেরটা কেন? আমার বউয়েরটা সবার চেয়ে এক্সক্লুসিভ হবে। তোদের সবার নজর লাগবে, তাই তোদের দেখানো যাবে না। ঈশিতা আপু ভেঙচি কাটল। আদ্র ভাই সেসব পাত্তাও দিল না। দোকানের অন্য পাশে গিয়ে শাড়ি দেখতে শুরু করলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার পাতারা চিহ্ন গলামও দেখছি। আসলেই এই মানুষটা ছাড়া আমি অস্তিত্বহীন। নিজের শপিংয়ের খবর নেই, সে এসেছে আমারটা করতে। বেছে বেছে কয়েকটা শাড়ি বের করলো। শাড়িগুলো বেশ সুন্দর, ডিজাইন ও ইউনিক। ঈশিতা আপু দেখে বলল, ভাই তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার অভাবে এত সুন্দর সুন্দর শাড়ি মিস হয়ে গেল। আদ্র ভাই সাবধান করে বলল,
এই একদম আমার বউয়েরটায় নজর দিবি না। নজর সরা। প্রিয়ম ভাবি সাইড থেকে খোঁচা মেরে বলল, ভাইয়া কি আজ তার বউকে পছন্দ করে দিবে নাকি আমাদেরও একটু দিবে? ভাইয়া আপনার পছন্দ কিন্তু ভীষণ সুন্দর। পাম দিয়ে লাভ নেই ভাবি। এগুলো থেকে একটাও আপনাদের দেওয়া হবে না। সব শুধু বউকে দিলেই হবে। আমরা বোন ভাবি আছি, আমাদেরও কয়েকটা পছন্দ করে দেন। আপনাদের পছন্দ করে দেওয়ার জন্য আপনাদের হাজবেন্ড আছে। আমার পিচ্চিকে এতক্ষণ আপনারা পছন্দ করে দেননি, তাই আপনাদেরও দিব না। হিসাব বরাবর। কি বলিস পিচ্চি? পিচ্চি। ভ্রুকুচকে এলো। ওনার আমাকে পিচ্চি মনে হলো। এই তোমার আমাকে পিচ্চি মনে হচ্ছে। আদ্র ভাই মাথায় টোকা দিয়ে বলল, পিচ্চি না তো কি, এইটুকু একটা মেয়ে। ঠোঁট উল্টে নিলাম। ভেঙচি কেটে বললাম, ভাবি আর আপুকেও শাড়ি পছন্দ করে দেও। বলছিস? তুই যেহেতু বলেছিস তাহলে তো দিতেই হবে। হাসির মজা আড্ডা সব মিলে শেষ হলো আমাদের শপিং। শপিং শেষে সবাই রেস্টুরেন্টে ঢুকেছে। খাওয়া দাওয়া শেষে সোজা বাড়ি। সবাই যার যার মতো বাড়ির ভেতরে চলে যাচ্ছে। আদ্র ভাই দাঁড়িয়ে আছে। তার পাশে আমি। অপেক্ষা করছি কখন সবাই যাবে। সবাই চলে যেতেই হুট করে জড়িয়ে ধরলাম তাকে। আদ্র ভাই চমকে গেছে। ওনাকে কিছু বলতে না দিয়ে পা উঁচু করে ফিসফিস করে বলে উঠলাম, মোমাই খুব মিস করছিলাম মিস্টার। তোমার বিরহে বিরহিণী হয়ে মন বসাতে পারিনি অন্য কিছুতে। সেই জন্যই তো কিছু কেনা হয়নি আমার। ইচ্ছে ছিল তোমার পছন্দে নিজেকে সাজাবো। আমার সেই ইচ্ছে পূরণ হয়েছে। থ্যাংক ইউ। কথা শেষ করে টুপ করে চুমু বসিয়ে দিলাম আদ্র ভাইয়ের খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গালে। অতপর লজ্জা দৌড়ে চলে এলাম। আসার আগে খেয়াল করলাম উনি গালে হাত দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। রুমে এসে সোজা ব্যালকনিতে ছুটলাম। আমার বিশ্বাস আদ্র ভাই এখনো যায়নি। ব্যালকনিতে যেতেই নজরে এলো উনি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমার দেখে চিৎকার করে বলল, কি সোনালি রে রৌদ্রময়ী, এখন যে সারা রাত আমার ঘুম আসবে না। আমার ঘুম না এলে তোকে জেলে পুরব আমি। আমার হৃদ কঠোরের স্পেশাল জেলে। সেই জেলখানায় আমি বন্দি হয়ে থাকতে চাই আজীবন। এখন বাড়ি যাও রোমিও সাহেব, বলে ফ্লাইং কিস ছুড়ে দিলাম। আদ্র ভাই হেসে কিস করিয়ে নিল। অতপর বিদায় দিয়ে চলে গেল। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে আছি। মনের মধ্যে কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে। নতুন নতুন প্রেম করলে যেমন হয় ঠিক তেমনটাই। নিজের পা তারা চিহ্ন গলামো চিন্তা ভাবনায় নিজেই হাসলাম। পুরো বাড়ি জুড়ে আনন্দের শেষ নেই। আজ ঈশিতা আপুর বিয়ে। সবাই যার যার কাজে ব্যস্ত। আমার রুমে সবাই রেডি হচ্ছি। ঈশিতা আপু ওর রুমে রেডি হচ্ছে। আয়নার সামনে ঠেলাঠেলি করছে ইভা আর রোশনি। আমি আরামসে বসে সাজচ্ছি। সাজা শেষ হলে সবাই ছুটলাম ঈশিতা আপুর রুমে। আপুকে দেখে তিনজনেরই মুখ হা হয়ে গেল। আপুকে অসম্ভব সুন্দর লাগছে। মুখ ফসকে বেরিয়ে এলো, আপু তোমাকে কি সুন্দর লাগছে গো। দেখবে শিহাব ভাইয়া আজকে লাজ লজ্জা ভুলে তোমার দিকে তাকিয়ে থাকবে। ঈশিতা আপু লজ্জা পেল। লাজুক ভঙ্গিতে বলল, এতটাও বলিস না। রোশনি বলল, আপু চলো এক কাজ করি। শিহাব ভাইয়া আসলে বলবো আপু নেই পালিয়ে গেছে, তখন দেখবো ভাইয়ার রিয়েকশন কেমন হয়। ইভা বলল, এমন করিস না, বেচারা হার্ট ফেল করবে। আপু দুদিন কথা বলেনি বলে এতেই সোজা বাড়ি চলে এসেছে। আর এখন যদি এগুলো শোনে তাহলে কি যে করবে আল্লাহ মালুম। ঈশিতা আপু আমাদের চোখ রাঙাচ্ছে। আমরা কি শোনার মতো মানুষ। তিনজন মিলে আপুর লেগপুল করতে শুরু করে দিলাম। এর মাঝে বরযাত্রী চলে এলো। বাড়িতে হইচই শুরু হয়ে গেছে। সবাই ব্যস্ত বরযাত্রী আপ্যায়নে। ঈশিতা আপুকে নিয়ে যাওয়া হলো স্টেজে। ইভা আর আমি একপাশে বসে আছি। শুরু হলো এক ছেলের জ্বালাতন। দেখে মনে হচ্ছে শিহাব ভাইয়ের বাড়ির কেউ। ছেলেটা চেঁচাদের মতো পিছু ঘুরছে। ইগনোর করছি তাও ঘুরঘুর করছে। আদ্র ভাই দূরে থেকে বিষয়টা খেয়াল করল। কাছে এসে হাত ধরে বলল, দুটো এখানে একা একা কি করছিস? ইভা তুই ওদিকে যা। উনি হাত ধরে ঘুরছে। এরপরেও ছেলেটা পিছু ছাড়ছে না। আদ্র ভাই পিছনে ফিরে জোরে বলে উঠল, কি রে ভাই, পিছু পিছু ঘুরছিস কেন? দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে যে সবাই আমার বউয়ের পিছনেই পড়েছিস? ছেলেটা লজ্জা পেল। কোনো মতে সরি বলে সরে গেল। এদিকে আমি হেসে কুটি কুটি হচ্ছি। কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। ঈশিতা আপু মাথা নিচু করে বসে আছে। অপর দিকে শিহাব ভাইয়া নিলজ্জের মতো আপুর দিকে তাকিয়ে আছে। হঠাৎ মনে আক্ষেপ জমালো, বিয়ে তো আমার ও হয়েছে, তবে এমন ভাবে বউ সাজা হয়নি। টকটকে লাল রঙা লেহেঙ্গা, হাত ভর্তি চুড়ি, ব্রাইডাল সাজ কিছুই হয়নি।
বিয়েটা ছিল একদম সাদামাটা। পাশ থেকে আদ্র ভাই হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে অমন করে চেয়ে কি দেখছিস? ঈশিতা আপুকে কি সুন্দর লাগছে না বলো? একদম লাল টুকটুকে বউ লাগছে। তো আমার আক্ষেপ হচ্ছে, আমি কেন আমাদের বিয়েতে বউ সাজতে পারিনি? আমাদের বিয়েটা স্বাভাবিকভাবে হলে আমাদের এমন আয়োজন করে বিয়ে হতো, তাই না আদ্র ভাই? লাল রঙা লেহেঙ্গা পরে আমিও আপুর মতো লাল টুকটুকে বউ সাজতাম, তুমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে আমার দিকে। কিন্তু এসব কিছুই হয়নি আমাদের বিয়েতে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আদ্র ভাই কথা ঘুরাতে আমায় এটা সেটা বলছিল। আমি বুঝলাম মানুষটা আমার ধ্যান অন্যদিকে নিতে চাইছে। তাই ওনার কথায় তাল মেললাম। সকালের মিষ্টি রোদের আলোয় ঝলমল করছে পরিবেশ। আশেপাশে মানুষের আনাগোনা। নতুন পরিবেশ, নতুন মানুষ, প্রায় সব কিছুই নতুন। এই নতুনের মাঝে হারিয়ে যাচ্ছি আমি। মেডিকেলে ক্লাসে শুরু হয়ে গেছে, সপ্তাহ খানেক হবে। ক্যাম্পাস, নতুন বন্ধু বান্ধবী সব মিলিয়ে কেটে গেছে প্রথম 3টে দিন। এরপর শুরু হয়েছে পড়াশোনার প্রেশার। শুভ ভাই প্রথমে বলে দিয়েছে পড়ায় বেশি গ্যাপ পড়লে পিছয়ে পড়তে পারি। যেদিনেরটা সেদিনই শেষ করতে। নতুন সব কিছু, এত কিছুর মাঝে কারোর সাথে সেভাবে কথা হচ্ছে না। ক্লাস শেষে বাড়ি আসতে আসতে দুপুরে পেরিয়ে বিকেল হয়ে যায়। তখন এসে শরীর নেতিয়ে পড়ে। ইচ্ছে করে না কিছু করতে। ক্লান্ত শরীরে কোনো মতে খেয়ে দেয় ঘুম। ঘুম থেকে উঠে পড়তে বসা। মাঝে টুকটাক আড্ডা, এই মিলেই দিন কেটে যাচ্ছে। কয়েকদিন যাবৎ সবার আচরণ কেমন যেন লাগছে। ঈশিতা আপুর বিয়ের পর থেকেই মনে হচ্ছে বাড়িতে কিছু একটা হচ্ছে, যেটা আমি জানি না। জানি না বললে ভুল হবে। আমায় জানতে দেওয়া হচ্ছে না। কিন্তু কি হতে পারে বিষয়টা? সবাই মিলে দিব্যি কথা বলছে, আমি গেলেই তাদের আড্ডা শেষ। সবাই হুট করে চুপ মেরে যায়। অতঃপর শুরু করে অন্য টপিকে কথা বলা। এমন ভাব যেন আমি শুনে ফেললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আজব, কি সব হচ্ছে আমাত্র আশেপাশে। শুধু আপুরা না, আম্মুরাও শুরু করেছে। আমি না থাকলে সবাই একসাথে কি যেন গুজুর গুজুর করে। আমি গেলেই চুপ। কুছ তো খিচির পাক রাহে হে। কিন্তু কি, কি হতে পারে? ওদের কথা জানার জন্য প্রথম প্রথম আগ্রহ জাগলেও এখন আর ইচ্ছে হচ্ছে না। ওরা যেহেতু আমায় জানাতেই চাচ্ছে না, তাহলে আমার কি এমন ঠেকা পড়েছে ওদের কথা শোনার? শুনবো না ওদের কথা? না শুনলে আমার কি হবে? কিছুই হবে না। নিজেই নিজেকে এই বলে সান্ত্বনা দিচ্ছি। ইদানিং আরও একটা বিষয় লক্ষ্য করলাম। এই বজ্জাত আদ্র ভাইও কল দেওয়া ভুলে গেছে। আগে দিনে 5 থেকে 10 বার কল দিত। কি করছি, খেয়েছি কিনা, বাসায় পৌঁছেছি কিনা সব বিতন্ত জিজ্ঞেস করত। আর এখন দিনে একবার কি বেশি হলে 2 বার। তাও আবার আগের মতো কোথাও বলে না। আগে ঘন্টার পর ঘন্টা কেটে যেত কলে থাকতে থাকতে। আর এখন সর্বোচ্চ 10 মিনিট। ওর বেশি কথা বিগত সপ্তাহে হয়নি। মন মেজাজ খারাপ হয়ে আছে। আচ্ছা আদ্র ভাই কি আমায় ইগনোর করছে? নাকি উনি অন্য কাউকে? ছি, ছি, আমি এসব কি ভাবছি? আদ্র ভাই এটা করতেই পারে না। হঠাৎ চোখের কোণে পানি জমালো। অভিমান হলো বড্ড। তবে কি আমি ওনার কাছে পুরনো হয়ে গেছি? মানুষ বলে সম্পর্ক পুরনো হবে অবহেলা শুরু হয়। আদ্র ভাই কি তবে আমায় অবহেলা করছে? উনি কি জানেন না আমি ওনার অবহেলা সহ্য করতে পারি না? শুধু ওনার কেন, কেউ আমায় সামান্যতম অবহেলা করলেও সেটা আমার সহ্য হয় না। বারবার মনে হয়, আচ্ছা আমি কি কোনো ভুল করেছি? মানুষটা আমায় কেন অবহেলা করছে? কারণ কি হতে পারে? এই টেনশনে দিন কেটে যায়, ডিপ্রেশনে চলে যাই। সেখানে আদ্র ভাইয়ের সামান্য অবহেলাও মেনে নেওয়া আমার পক্ষে সহজ না। ভাবানার মাঝে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। এমন সময় পাশে রাখা ফোন বেজে উঠল। স্ক্রিনে জল জল করছে প্রিয় নাম, আদিব চৌধুরী আদ্র। একটু আগেও মানুষটার কথা ভাবে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছিল, আর এখন কান্না পাচ্ছে। তুলবো না ওনার ফোন, কথা বলবো না। আমায় ইগনোর করেছো, এখন আমিও ইগনোর করব। ফোন ধরবো না, কোথাও বলবো না, কিছু করব না। পর পর 10 বারের মতো ফোন করেছে। এরপর শুরু হলো মেসেজের বর্ষণ। একের পর এক মেসেজ এসে চলেছে। লাস্ট মেসেজটা এমন, রোজান ফোন তুলছিস না কেন? কি করেছি আমি? ফোন তোলো প্লিজ। আই রিকোয়েস্ট ইউ, প্লিজ ফোনটা তোলো। তুই কি ফোন তুলবি নাকি আমি আসবো সেটা বল। আমি আসলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। আদ্র ভাইয়ের আবেগ ঘন মেসেজ। শেষ লাইন পড়ে ঢোক দিলাম। এত পুরো হুমকি,
এখন ফোন না তুললে নিষ্ঘাত আমায় মাথায় তুলে এছাড়া দিবে। ফোন বেজে উঠতেই কোনো কথা না বাড়িয়ে রিসিভ করে নিলাম। ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠ, কি সমস্যা, ফোন তুলছিস না কেন? আমাকে কি মনে হয় তোর? পাগল আমি? টেনশন হয় না আমার? নাকি আমায় এভাবে টেনশনে রেখে তুই শান্তি পাস? কোনটা বল? একের পর এক ফোন দিচ্ছি, তুলছিস না কেন? কি হলো, কিছু বলছিস না কেন? ধমকের সাথে কথাগুলো বলল উনি। আদ্র ভাইয়ের কথার পৃষ্ঠে কোনো জবাব দিলাম না। এতক্ষণের জমে থাকা অভিমানের পারদ আরো বাড়ল। আদ্র ভাই উত্তর না পেয়ে অবাক হলো বোধ হয়। সাধারণত একটা ঝাড়ি মারলে আমি উল্টো 10টা ঝাড়ি মেরে বসিয়ে দেই। আর আজ চুপ, তাই চমকানোরই কথা। বুক ভরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। অতঃপর নরম সুরে বলল, সরি জান, আমার ভুল হয়ে গেছে। কি করব বল? এতবার ফোন দিয়েছি কিন্তু তুই ফোন তুলছিলিস না, তাই মাথা গরম হয়ে গিয়েছিল। সারাদিনে তোর কণ্ঠস্বর না শুনে নিজেকে উন্মাদ উন্মাদ লাগছিল। সরি, কি হয়েছে বল? কোনো কথা না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। আদ্র ভাই গাল চেপে ধরে ওনার দিকে ফেরালেন। তোর সমস্যাটা কি? আমায় বলবি। আপনার সময় হবে না আমার কথা শোনার। ছাড়ুন আমায়। উনি উপহাস করে বলল, বাহ, বেশ উন্নতি হয়েছে তো। তুমি থেকে আপনি। উন্নতির কারণ জানতে পারি? আমি আপনাকে বলতে বাধ্য নই। আমাকে ছাড়ুন আর সারাদিন যাকে নিয়ে ব্যস্ত ছিলেন তার কাছে যান। আদ্র ভাই মাথায় চাপড় দিল। বললেন, এই ভূত মাথায় ঢুকলো কিভাবে? কে ঢুকিয়েছে? কেউ না, আপনি সরুন। উনি সরাতো দূর আরো এক ধাপ এগিয়ে এলেন। আমি যত ছাড়তে বলছি তত বেশি আঁকড়ে ধরছে। তুই যতক্ষণ না বলবি ততক্ষণ ছাড়ছি না। একটু থেকে আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে আমায় বলবি না রৌদ্রময়ী? তোর আদ্রকে বলবি না? আমি কি করেছি বলবি তো? হঠাৎ এমন রাগ করে আছিস কেন? আমি কি কোনো ভুল করেছি? আমার কোনো কাজের তোর খারাপ লেগেছে? বল আমায়। আদ্র ভাইয়ের আদুরে কথায় মন কিছুটা গলে গেল। অভিমান মিশ্রিত কণ্ঠে বলে উঠলাম, আপনি আমায় ইগনোর করছেন কেন? আদ্র ভাই কৌতূহলী গলায় শুধালো, আমি তোকে ইগনোর করলাম কখন? এই ইদানিং আগের মতো কল দিচ্ছেন না। আমার খোঁজ খবর নিচ্ছেন না। আর কল দিলেও কয়েক মিনিট কথা বলার পরই কল কেটে দেন। সারাদিন এত কিসের ব্যস্ততা আপনার? আমার জানামতে অফিসে এখন এত কাজের প্রেশার নেই। নিশ্চয়ই নতুন কাউকে পেয়েছেন, এই জন্য আমায় ইগনোর করছেন। ইগনোর তো করবেনই। আমি এখন পুরনো হয়ে গেছি না। এখন তো আর আমায় ভালো লাগবে না। এখন সুন্দরী সুন্দরী মেয়ে ভালো লাগবে। সরুন আপনি আমার কাছ থেকে, দূরে যান। আমার কথা শুনে উনি উচ্চ স্বরে হেসে দিল। হাসতে হাসতে আমায় ছেড়ে বিছানায় বসল। হাসি থামিয়ে ইশারা করল পাশে বসার জন্য। আমি তাও দাঁড়িয়ে আছি। উনি আচমকা একটানে কোলে বসিয়ে দিল। পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি ঠেকালেন। অতঃপর বলল, আমার বোকা রানী, তুই কি করে ভাবলি আমি তোকে রেখে অন্য কারো কাছে যাব? যেখানে দীর্ঘ 10টা বছর এক পাখিত্বকে ভালোবেসে গেছি, তাও তোর মনে আমায় নিয়ে সামান্য অনুভূতি নেই জেনেও। তারপরও কিভাবে ভাবলি? ভাবব না তো কি করব? তুমিই তো আগের মতো কল বা মেসেজ দিচ্ছিলে না। আদ্র ভাই উল্টে বললেন, আমি দেইনি মানলাম, আমি ইগনোর করছি। কিন্তু তুই দেসনি কেন? ওনার এক প্রশ্নে চুপ মেরে গেলাম। উনি খোঁচা মেরে বলল, কি হলো বল, উত্তর দে, এখন চুপ কেন? তোতালানো কণ্ঠে বললাম, আমি দেইনি কারণ আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম। আদ্র ভাই দীর্ঘশ্বাস ফেলে বলল, জানিস রৌদ্রময়ী, আমরা নিজেদের ভুল না দেখলেও অন্যের ভুল ধরতে মুখিয়ে থাকি, এটাই বাস্তবতা। উনি যে আমায় খোঁচা মেরে বলল এটা বুঝতে সময় লাগলো না। সত্যিই তো ভুলটা আমারই ছিল। উনি ফোন দেয়নি তো কি হয়েছে? আমি তো দিতে পারতাম। তা না দিয়ে উল্টো ওনাকে বাজে কথা শোনালাম। গিল্টি ফিল হচ্ছে। মিনমিনে কণ্ঠে বললাম, সরি। সরি বলছিস কেন? আমি খামোখাই তোমার ওপর রাগ ঝাড়লাম। বাদ দে। একটু থেমে বলল, একটা কথা কি জানিস? উৎসুক হয়ে তাকালাম। আমার তাকানো দেখে উনি মুখ কিছুটা এগিয়ে আনল। অতঃপর ফিসফিসিয়ে বলল, রাগলে তোকে হেব্বি লাগে। একদম পাক্কা টসটসে টমেটোর ন্যায়। ইচ্ছে করে কামড়ে কুমড়ে খেয়ে ফেলি। কি বলিস, খেয়ে ফেলবো নাকি? নাক সিটকে বললাম, ছি, যত সব অশ্লীল কথা। আমার কথার ধরনের উনি শব্দ করে হেসে দিল। ওনার হাসি দেখে নিজেও হেসে দিলাম। সূর্যের উত্তাপ্ততায় উত্তপ্ত ধরনী। গরমে ঘেমে নিয়ে একেবারে বিচ্ছিরি অবস্থা। গাছের পাতাগুলো যেন বেইমানি করছে। একটু বাতাস দিলে কি ক্ষতি হয় এদের?
ক্লাসের ফাঁকে সকল বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি একটা গাছের নিচে। বাতাস তো দূর, গাছের পাতাগুলোও নড়ছে না। খারুশ গাছ এক একটা। সবাই যার যার মতো এক এক বিষয়ে কথা বলছে। সবাইকে ঘুরে ঘুরে দেখতে গিয়ে আমার চোখে আটকালো অপর পাশে বসা পিয়াসের দিকে। ও এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে। ভ্রু যুগল কুঁচকে এলো। কাহিনী কি? ও এদিকে তাকিয়ে আছে কেন? ভালো করে তাকিয়ে দেখলাম বেচারা ইভার দিকে হাত তাকিয়ে আছে। আর ইভা রানী, সে তো পুরো দমে মত্ত বক বক করতে। পাশে বসা ঐশীর মাথা খেয়ে ফেলছে। তার মানে পিয়াস কি ইভাকে পছন্দ করে? কয়েক দিন ধরেই ওর হাব ভাব কেমন যেন লাগছিল, তবে আজ শিওর হয়ে গেলাম পিয়াস ইভাকে পছন্দ করে। এখন শুধু দেখার পালা ইভা কি করে। দুপুর গড়িয়ে বিকেলে হয়ে এসেছে। ঘড়ির কাঁটায় 3:05। বাড়িতে ঢুকতেই নজর গেল গেটের দিকে। গেট সুন্দর করে ফুল দিয়ে সাজানো। একটু এগোতেই দেখলাম পুরো বাড়ি সাজানো হচ্ছে। হঠাৎ বাড়ি সাজানোর কারণ কি? কোনো অনুষ্ঠান আছে বলে তো আমি জানি না। কেউ তো কিছু বলেওনি। পাশে থাকা ইভাকে খোঁচা মারলাম। ইভা চোখ মুখ কুঁচকে নিল। ঝাড়ি দিয়ে বলল, খোঁচাচ্ছিস কেন? তারা চিহ্ন ততনি। ওর সাহস কত বেশি, ও আমায় পেতনি বলল। খেপে গিয়ে বললাম, তুই তারা চিহ্ন ততনি? তোর ভবিষ্যৎ বরের বউ তারা চিহ্ন ততনি? ইভা হা করে তাকিয়ে রইল আমার দিকে। ওর সামান্য একটা কথায় এভাবে রিয়াক্ট করব বেচারি ভাবেনি। নিজেকে সামলে বলল, এদিকে আমি সিঙ্গেল মরছি আর তুই আমার ভবিষ্যৎ বর পর্যন্ত চলে গেলি। তুই কেন ভুলে যাচ্ছিস বোন আমি সিঙ্গেল? ইশারায় ওকে কাছে ডাকলাম। কাছে আসতেই মৃদু কণ্ঠে বললাম, তোর সিঙ্গেল জীবনের অবসান হলো বলে বনু। ইভা উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করে বসল, কিভাবে? তাড়াতাড়ি বল বনু। ভাব নিয়ে বললাম, তোকে বলা যাবে না, কারণ তুই আমায় তারা চিহ্ন ততনি বলেছিস। আর তারা চিহ্ন স্তাগফিরু তারা চিহ্ন এল্লাহ বইন। আমি তারা চিহ্ন ততনি, তুই তো আদ্র ভাইয়ের সুন্দরী বউ। এবার বল প্লিজ। এখন বলার মুড নেই। তবে একটা জিনিস তো প্রমাণিত হলো যে তারা চিহ্ন ততনি। কথা বলে বেঞ্চি কেটে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। ইভা ব্যাকটেলের মতো তাকিয়ে আছে আমার দিকে। ওর তাকানো দেখে হাসি আসছে। বাড়িতে ঢুকতেই সামনে পড়ল আম্মু। জিজ্ঞেস করে বসলাম, আম্মু বাড়ি এত সাজানো কেন? কারো কি বিয়ে? আম্মু গম্ভীর গলায় উত্তর দিল, হ্যাঁ। আশ্চর্য, আমার বাড়িতে বিয়ে আর আমি জানি না। কার বিয়ে? কবে ঠিক হলো বিয়ে? আর কবেই বা বিয়ে? এত কথা না বলে ফ্রেশ হতে যা। তাড়াতাড়ি খেয়ে দে, একটু রেস্ট নিবি। সন্ধ্যায় প্রোগ্রাম আছে। আরে কি বলছো এসব? কার বিয়ে? বলবে তো। আমি তো কিছুই জানি না। আম্মু ধমক দিয়ে বলল, এত কথা কিসের রোদ? যা বলেছি তাই করো। যখন বিয়ে হবে তখন দেখতে পাবে। আম্মুর ধমকের তোপে অন্য কিছু জিজ্ঞেস করার সুযোগই হলো না। ভদ্রমেয়ের মতো নিজের রুমে যেয়ে কাঁধের ব্যাগ বিছানায় রেখে ফোন হাতে নিলাম। সোজা আদ্র ভাইয়ের নাম্বার ডায়াল করলাম। দুবার রিং হতেই রিসিভ হলো। কুশল বিনিময় হতেই আদ্র ভাই ব্যস্ত কণ্ঠে বলল, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বল। আমার একটু কাজের তাড়া আছে। অভিমানীর স্বরে বলে উঠলাম, এই তুমি আমায় ব্যস্ততা দেখাচ্ছ? তোমার সাহস তো কম না। বেশি ব্যস্ততা দেখালে খবর আছে বলে দিলাম। আদ্র ভাই ভীতু কণ্ঠে বলল, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি ম্যাডাম। ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা। বলুন কি করলে আপনি এই অধমকে শাস্তি থেকে রক্ষা দিবেন? ওনার কথার ধরনের না হেসে পারলাম না। বদলোক একটা। ইচ্ছে করে ঢং করছে। নাটক করছো আমার সাথে? মোটেও না। বলুন আপনার জন্য কি করতে পারি? আপনার জন্য কিছু করতে পারলে এই অধম নিজেকে ভাগ্যবান মনে করবে। আমিও ভাব নিয়ে বললাম, বেশি কিছু করতে হবে না। শুধু বলো বাড়িতে কার বিয়ে? এত আয়োজন কেন? সেটা তো বলা যাবে না ম্যাডাম। ভ্রু কুঞ্চিত করে শুধালাম, কেন? নিষেধাজ্ঞা আছে। কার? সেটাও বলা যাবে না। এখন মেজ আম্মু অর্থাৎ আমার শাশুড়ি আম্মু আপনাকে যা যা বলেছে সেটা করুন। রাতের দেখা হচ্ছে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন ম্যাডাম। আদ্র ভাই কল কেটে দিল। ওনার এই অদ্ভুত আচরণে অবাক হলাম। আশেপাশে সবাই কেমন আজব আচরণ করছে। ওদের আচরণে নিজেকে এলিয়েন এলিয়েন ফিল হচ্ছে। কি হচ্ছে আমার আশেপাশে? কিছুই বুঝতে পারছি না। সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। তাই বেশি না ভেবে শাওয়ার নিতে চললাম। ঘামে শরীর আঠালো হয়ে আছে। শাওয়ার না নিলেই নয়। শাওয়ার নিয়ে বেরিয়ে আসতেই মনটা ফুরফুরে হয়ে গেল। ফ্রেশ ফিল হচ্ছে। সোজা খাবার খেতে চলে গেলাম। খেয়ে এসে ঘুম।
আম্মুর করা নির্দেশ না ঘুমালে লাঠি নিয়ে আসবে। মাঝে মাঝে আম্মুর শাসনে নিজেকে ক্লাস টুতে পড়া বাচ্চা মনে হয়। সন্ধ্যা 6টা নাগাদ দূর থেকে ভেসে আসছে কারো কণ্ঠস্বর। কেউ যেন আমার নাম ধরে ডাকছে। চোখের পাতা ভার হয়ে আছে। চোখ খুলতেই ইচ্ছে করছে না। ঈশিতা আপু অনবরত ডেকেই চলেছে। এক পর্যায়ে না উঠে পারলাম না। ঘুম ঘুম কণ্ঠে শুধালাম, ডাকছো কেন আপু? ঘুমাচ্ছি তো। এখন যে উঠতে হবে সোনা। এখন কষ্ট করে ওঠ, রাতে ঘুমাস। আচমকা মাথায় খেলে গেল প্রশ্ন। ঈশিতা আপু না শ্বশুর বাড়ি ছিল? আপু এখানে আসবে কি করে? নাকি আমি স্বপ্ন দেখছি? ফট করে চোখ মেলে তাকালাম। ঈশিতা আপু বিছানায় এক কোণে বসে আছে। জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম, তুমি কখন এলে আপু? তুই যখন ঘুমে বিভোর ছিলি তখন। এখন তাড়াতাড়ি ওঠ, মেকআপ আর্টিস্ট বসে আছে। এমনিও দেরি হয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছু বলবে তো? সবাই এটা ওটা বলে ঠেলে দিচ্ছ। আমার অগোচরে কি হচ্ছে কিছুই জানি না আমি। নিজেকে এলিয়ান মনে হচ্ছে। ঈশিতা আপু ঠেলে উঠিয়ে বলল, এই তো আর কিছুক্ষণ, এরপর সব জানতে পারবি। একটু ওয়েট কর। এখন বললে আমাদের গর্দান যাবে। ঠেলে ঠুলে ওয়াশরুমে পাঠিয়ে দিল। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে হাতে ধরিয়ে দিল হলুদ সবুজ রঙের মিশ্রণের লেহেঙ্গা। লেহেঙ্গা পরে আসতেই শুরু হলো মেকআপ নামক অত্যাচার। মনে হচ্ছে মুখের ওপর এক পাল্লা আটা ময়দা ঘষে দিচ্ছে। তাই আগেই সাবধান করে দিলাম মুখে বেশি কিছু দিতে না। আমার কাছে লাইট মেকআপই ভালো লাগে। গর্জিয়াস মেকআপ নিজেকে ভূতারা চিহ্ন ততনি মনে হয়। সাজ শেষ হতেই রুমে ঢুকলো এভা, রোশনি, ঈশিতা আপু। তিনজনই মাঞ্জা মেরে সেজেছে। ওদের দেখে মনে হচ্ছে ওদেরই বিয়ে। কিন্তু বিয়ে টাকার। ঈশিতা আপু তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। আমায় কিছু বলার সুযোগ না দিয়ে নিচে নিয়ে এলো। পুরো বাগান সুন্দর করে সাজানো। বাগানের মাঝখানটায় স্টেজ। আশেপাশে বসার আয়োজন করা হয়েছে। আমায় নিয়ে দাঁড় করিয়ে দিল স্টেজের মাঝখানটায়। ইভা আর রোশনি চলে গেল। ঈশিতা আপু বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলল, আদ্র ভাই নিষ্কাত আজ পাগল হবে দেখে নিস। আপুর কথায় লজ্জা পেলাম। বিপরীতে কিছু বলবো তার আগে আপুও স্টেজ থেকে নেমে গেল। হুট করে চারপাশের সকল আলো নিভে গেল। মুহূর্তের ব্যবধানে আমার ওপর স্পটলাইট এসে পড়ল। আশেপাশে আধারের চাদরে ঢাকা। স্টেজ থেকে কয়েক হাত দূরে আরেকটা স্পটলাইট। সেখানটায় দাঁড়িয়ে আছে কোনো মানব। মানব ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। মনের মাঝে অদ্ভুত অনুভূতি হচ্ছে। হৃদস্পন্দন অস্বাভাবিক। মানুষটা সামনে এসে দাঁড়াতেই হৃদস্পন্দন থমকে গেল মনে হলো। হলুদ পাঞ্জাবির অপর সবুজ কোটি পরিহিত আমার ব্যক্তিগত পুরুষ। মানুষটা হাঁটু গেড়ে বসল, পকেট হাতড়ে রিং বক্স বের করল। রিং হাতে নিয়ে বলা শুরু করল। কোলে হলে ঘেরা মুহূর্তে কন্দনরত এক পিচ্চিকে দেখে থমকে গিয়েছিল কিশোর হৃদয়। আশেপাশে শব্দের কোলাহলের মাঝে পিচ্চির কান্নার স্বর, তার অশ্রু পীড়া দিতে শুরু করল আমায়। আমি ব্যস্ত হলাম তার কান্না থামাতে। এরপর সব সময় তার মুখশ্রী ভেসে উঠত চোখের সামনে। আমার ঘুম, নাওয়া, খাওয়া সব কেড়ে নিয়েছিল সে। অতপর একদিন আবিষ্কার করলাম আমি পিচ্চিটাকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা আমার সর্বনাশ ডেকে আনবে। হলো ও তাই। একটু একটু করে ধ্বংস হতে লাগলাম পিচ্চির মায়ে। পিচ্চি এখন বড় হয়েছে, আমার অর্ধাঙ্গিনী সে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া তাকে আমার করে দেওয়ার জন্য। এভাবেই সারা জীবন আমার হয়ে থাকবি রৌদ্রময়ী। তোকে নিয়ে পাড়ি দিব গোটা একটা জীবন। সংসার নামক যুদ্ধে আমার সঙ্গী হবি। থমকে তাকিয়ে আছি সামনের মানুষটার দিকে। আদ্র ভাই আমার উত্তরে অপেক্ষায় বসে আছে, খেয়াল হতেই চট জলদি মাথা নেড়ে সায় জানালাম। উনি আলতো করে আমার অনামিকায় আংটি পরিয়ে চুমু এঁকে দিলেন হাতের উল্টো পিঠে। উঠে দাঁড়াতে জড়িয়ে ধরলাম ওনাকে। আশেপাশ থেকে ভেসে আসছে করতালির শব্দ। এখানে যে বাকিরাও আছে সেটা আমাকে দিব্যি ভুলে বসেছি। সব লাইট জ্বলে উঠল। লজ্জায় মুখ লুকালাম ওনার বুকে। আমার অবস্থা দেখে শিহাব ভায়া খোঁচা দিয়ে বলল, সাতারা চিহ্নলিকা, এটা তোমারই বিয়ে করা বর, তাই জড়িয়ে ধরতেই পারো। আমরা মাইন্ড করিনি। আদ্র ভাই এগিয়ে এসে ওষ্ঠ ছুঁয়ে দিল ললাটে। স্বস্তির বিষয় হলো আশেপাশে বড়রা নেই। আমার সকল কাজিনরা, প্রিয় ভাবি তারা দিয়ে বলল, তোমাদের প্রেম শেষ হলে বলো হলুদের প্রোগ্রাম শুরু করি। সে নাও করবে, কিন্তু কেউ বলবে তো এখানে হচ্ছেটা কি? আর কার বিয়ে? হলুদি বাকার। আদ্র ভাই বললেন, তোর আর আমার। আমাদের হলুদ হতে যাবে কেন? আমাদের বিয়ে তো হয়ে গেছে। একবার বিয়ে হয়েছে তাই কি আর বিয়ে করা যাবে না নাকি?
আমার বউ, আমি যতবার ইচ্ছে বিয়ে করব সেটা আমার ইচ্ছে। রোশনি বলল, করো, মানা করেছে কে? কেউ মানা করলে আমি শুনতে যাব কেন? রোশনির পাশে দাঁড়ানো ইভা হাপিত্যেস করে বলল, আমরা একবার বিয়ে করতে পারছি না আর এদিকে মানুষ দুবার বিয়ে করে ফেলছে। পোড়া কপাল আমাদের। রোশনিও ওর তালে তাল মিলালো। ঈশিতা আপু ধমক দিয়ে সবগুলোকে চুপ করিয়ে দিল। শুরু হলো হলুদ অনুষ্ঠান। বাড়ির বড়রা বাগানে এলো। আম্মুরা সকলে দুজনকে হলুদ ছুঁয়ে দিয়ে চলে গেল। এখন আমরা আমাদের বিয়ে উপলক্ষে বাড়িতে এসেছে সকলে। শেষ আম্মুরা, ভাইয়ারা সবাই। তবে বাকি একমাত্র ইভান ভাই। তার জন্য একটু খারাপ লাগছে। দীর্ঘ 2 বছর কেটে গেল, ভাইয়ার দেখা নেই বললেই চলে। সবাই হলুদ খেলছে, এর মাঝে আমার চোখ গেল গেটের দিকে। গেট দিয়ে প্রবেশ করছে কেউ। আরে, এটা তো ইভান ভাই। আমি কি ঠিক দেখছি নাকি ভুল? মনের ভুল ভেবে চোখ কচলে তাকালাম। একই দৃশ্য। ইভান ভাই ট্রলি হাতে এদিকেই এগিয়ে আসছে। ঘোরের মাঝে বলেছি উঠলাম, ইভান ভাই। আশেপাশের সকল কোলাহল এক নিমিষেই বন্ধ হয়ে গেল। সবাই অবাক নয়নে তাকিয়ে আছে ভাইয়ার দিকে। ইভান ভাই আমাদের ওনার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আমায় দেখে কি ভিন্ন গ্রহের প্রাণী মনে হচ্ছে? সবাই এভাবে তাকিয়ে আছিস যে? ইভা দৌড়ে যেয়ে ভাইয়াকে জড়িয়ে ধরল। রোশনি বাড়ির সবাইকে ডেকে চলেছে। মিনিটের মাঝে বাগানের সবাই উপস্থিত হলো। বড় আম্মু তো ভাইয়াকে জড়িয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এতদিন পর ইভান ভাইকে দেখে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছে। ওনাকে ঘিরে রেখেছে সবাই। উৎসব মুখর পরিবেশ আরো জমে উঠেছে। রাত 12টার মতো বেজে গেছে। এই ভারী লেহেঙ্গা নিয়ে নাজেহাল অবস্থা আমার। তাই রুমে যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে। ফ্রেশ হয়ে সবাই আড্ডা দিবে ড্রয়িং রুমে। দরজা খুলতেই দুটো হাত টেনে আমায় ভিতরে নিয়ে গেল। আঁকড়ে ধরল কোমর। আমায় মিশিয়ে নিল নিজের সাথে। হঠাৎ এরূপ আক্রমণে ভয় পেয়ে গেলাম। ভালো করে খেয়াল করে সামনের মানুষটাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আদ্র ভাইয়ের বুকে চাপড় দিয়ে বললাম, এভাবে কেউই প্রাণ দেয়? ভয় পেয়েছি না আমি। এই সামান্য হামলায় ভয় পেলে সামনে কি করবি? সামনে কি করব মানে কাছে আয়। কানে কানে বলছি। আদ্র ভাই ফিসফিস করে কিছু বলল। ওনার কথা শুনে নাক সিটকে বললাম, ছি, নির্লজ্জ লোক। লজ্জা শরম সব বেঁচে খেয়েছো। বউয়ের কাছে লজ্জা শরম দেখাতে গেলে এই জীবনে আর বাবা ডাক শোনা লাগবে না আমার। এই তুমি চুপ করবে? আদ্র ভাই কথা ঘুরিয়ে বলল, সারপ্রাইজটা কেমন লেগেছে মিসেস? একটু ভেবে বললাম, ভালোই লেগেছে, মিস্টার। কিন্তু এই পাতারা চিহ্ন গোলামির কোনো মানে হয়? আমাদের তো বিয়ে হয়ে গেছে। এখন এত খরচ করে লাভ কি? এই একদম বৌদের মতো জ্ঞান দিবি না। আমার রৌদ্রময়ীর কোনো আক্ষেপ থেকে যাক, সেটা আমার সহ্য হবে না। আমি আমার সর্বোচ্চ দিয়ে রৌদ্রময়ীর সকল ইচ্ছে পূরণ করব। তার কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখব না, যদি সেটা আমার সাধ্যের মধ্যে হয়। নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে হচ্ছে। আমার এক কথায় মানুষটা এত কিছু করেছে। আদ্র ভাইয়ের বুকে মাথা রেখে ধীর কণ্ঠে শুধালাম, আমায় এতটা ভালোবাসো কেন? আমি তোকে কোনো কারণ ছাড়াই ভালোবেসেছি। ভালোবাসি আর এভাবেই জীবনের শেষ মুহূর্ত অবধি ভালোবেসে যাব।